শেখ হাসিনা নামটা এখন কেবলই পলাতক এক ফেরারি আসামির। বাংলাদেশ অন্তত তাকে সেভাবেই দেখে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। দর্শক, ছাত্র জনতার গণরোষের মুখে পড়ে 2024 সালের 5 আগস্ট গণভবনের পেছন দরজা দিয়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকেই চলছে শেখ হাসিনার ভারতবাস। এরপর অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া নানা অডিওতে তার দেমাগি হুঙ্কার শোনা গেলেও তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। উনি জঙ্গি ফ্যাসিস্ট ইউনুস ধ্বংস করে দিয়েছে, জনতার জয় হবেই হবে। ভিডিও তো দূরের আলাপ, দেশ ছাড়ার পর শেখ হাসিনার একটা ছবিও প্রকাশ করেনি ভারত। প্রথমে কিছুটা ছাড় দিলেও বাংলাদেশ সরকারের লাগাতার আপত্তির মুখে হাসিনার চলাচল আরও সীমিত করে ভারত। দর্শক, এখনও কেউ জানে না শেখ হাসিনা আসলে ঠিক কোথায় আছেন, কেমন পরিবেশে রাখা হয়েছে তাকে। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে হাসিনার সঙ্গে ভারতে বসবাস করা লীগ নেতাদেরও দেখা করতে দেয়া হয় না। কালে ভদ্রে দু একজন তার দেখা পেলেও সেই সময় নগণ্য। অনেক বিশ্লেষকই বলছেন দিন যত যাচ্ছে ততই শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত। দিল্লিও এক সময়কার মিত্রকে এবার বোঝা মনে করছে। সম্প্রতি শোনা যাচ্ছিল দাদাদের দেশে ফুরিয়ে আসছে আপার দিন, তারা এখন আপাকে অন্য কোথাও পাঠাতে চাচ্ছে। তবে আপা নাকি গো ধরেছেন তিনি ভারত ছেড়ে কোথাও যাবেন না, তিনি মরলে ভারতের মাটিতেই মরতে চান। তবে দিল্লির জন্য কাজটা বড্ড কঠিন। শেখ হাসিনাকে ঘরে রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কঠিন সমীকরণ হয়ে পড়েছে ভারতের জন্য, কারণ নয়াদিল্লিকে কিছুটা হলেও চক্ষু লজ্জা দেখাতে হচ্ছে। দর্শক, ভারতের যখন শ্যাম রাখি না কুল রাখি দশা, তখন তাদের সামনে তেড়ে ফুঁড়ে উঠছে সেই পুরনো প্রশ্ন, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে কবে? কেবল ঢাকা কিংবা দিল্লি নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি তবে ফিরছেন? দীর্ঘ নীরবতা ভেঙে দিল্লি যে বার্তা দিয়েছে তাতে নতুন করে শুরু হয়েছে নানামুখী সমীকরণ। বাংলাদেশের আকাশ ছোঁয়া দাবির মুখে ভারত শেষ পর্যন্ত তাদের আইনি খাতা খুলে বসার ঘোষণা দিল। নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের সামনে উঠল আবার সেই পুরনো প্রশ্নটাই, 24-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে কি ঢাকা ফেরত পাচ্ছে? জয়সওয়াল জানালেন, বাংলাদেশের অনুরোধটি এখন ভারতের আইনি ও বিচারিক পন্থায় পর্যালোচনার টেবিলে রয়েছে। এই একটি বাক্যেই যেন কূটনীতির মোড় ঘুরে গেল। ভারতের এই অবস্থানকে বার্তা সংস্থা ANI বর্ণনা করেছে এক জটিল ভারসাম্য রক্ষার লড়াই হিসেবে। একদিকে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা, অন্যদিকে প্রতিবেশীর সঙ্গে আঞ্চলিক বন্ধুত্বের গভীর টানাপোড়েন। দিল্লি এখন যেন এক কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যখন মোদি সরকার মরিয়া, তখন হাসিনাকে ফেরত দেওয়ার চাপ তাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল গত 5ই আগস্ট। ছাত্র জনতার উত্তাল গণ অভ্যুত্থানের মুখে যখন গণভবন ছেড়ে হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা, তখন থেকেই তার গন্তব্য ছিল ভারত। কয়েক মাস কেটে গেলেও তার অবস্থান নিয়ে দিল্লি ছিল অনেকটা নিশ্চুপ। কিন্তু ঢাকার নতুন নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরপরই সেই নিস্তব্ধতা ভেঙে যায়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফরে গিয়ে সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর চোখে চোখ রেখে হাসিনাকে ফেরানোর দাবি তোলেন। দিল্লির সেই রুদ্ধদ্বার বৈঠকে খলিলুর রহমান শুধু সৌজন্য বিনিময় করেননি, বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের কাগজ তুলে দিয়েছেন। বাংলাদেশের স্পষ্ট দাবি, যিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত তাকে আশ্রয় দেয়া বন্ধুত্বের পরিচয় হতে পারে না। এই জোরালো দাবির 10 দিনের মাথায় মুখ খুলল ভারত। জয়সওয়াল সাফ জানিয়ে দিলেন, বিষয়টি এখন আর কেবল রাজনৈতিক নয়, বরং আইনি প্রক্রিয়ার অংশ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, জয়সওয়ালের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট যে ভারত এখন পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেছেন, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকার কথা। এর মানে দাঁড়ায় দিল্লি হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ঢাকার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে চায় না, আবার শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক আইনি জটিলতাতেও জড়াতে চায় না।
ভারতের অভ্যন্তরীণ বিচারিক কাঠামো এখন হাসিনাকে প্রত্যর্পণের প্রতিটি ধারা চুলচেরা বিশ্লেষণ করছে। 2024 সালের ডিসেম্বরে হাসিনাকে ফেরাতে প্রথম চিঠি পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপর নভেম্বরে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ঘোষণা করলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ হাসিনাকে ফেরাতে দ্বিতীয়বার চিঠি পাঠানো হয়। দীর্ঘ সময়ে সেই চিঠির কোনো জবাব না দিলেও বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সরাসরি চাপে দিল্লি এখন আর বিষয়টিকে এড়িয়ে যেতে পারছে না। গেল 7ই এপ্রিলের দিল্লি সফর ছিল মূলত এই নাটকের ক্লাইম্যাক্স। সেখানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কেবল এস জয়শঙ্করের সঙ্গেই বসেননি, বরং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও দীর্ঘ আলোচনা করেছেন। সেই বৈঠকের প্রতিটি মুহূর্ত ছিল টানটান উত্তেজনায় ঠাসা। বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে যে শেখ হাসিনাকে ফেরত পাওয়া না পাওয়ার ওপরই নির্ভর করছে আগামীর দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণতা। দিল্লির পক্ষ থেকে প্রথমবারের মতো স্বীকার করা হলো যে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি তাদের বিচারিক কাঠামোর মধ্যে কঠোর মূল্যায়নের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ আইন এবং বাংলাদেশের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির মারপ্যাচে শেখ হাসিনার ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। যদিও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তবুও ঢাকার নতুন প্রশাসনের সঙ্গে স্বাভাবিক কাজের ধারা বজায় রাখতে চায় দিল্লি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এই আইনি পর্যালোচনার কথা বলা আসলে সময়ক্ষেপণ নাকি ইতিবাচক কোনো পদক্ষেপের ইঙ্গিত তা সময়ই বলে দেবে। তবে 5 আগস্টের পর থেকে যে বরফ জমতে শুরু করেছিল, দিল্লির এই সাম্প্রতিক বক্তব্যে সেই বরফ কিছুটা গলতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বক্তব্যে বারবার সংবেদনশীলতা শব্দটি ব্যবহার করেছে। তারা জানে শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ছিলেন, কিন্তু পরিবর্তিত বাস্তবতায় জন আকাঙ্ক্ষার গুরুত্বও তাদের কাছে কম নয়। তাই আইন ও কূটনীতির এই দড়াবাজিতে ভারত শেষ পর্যন্ত কার পাল্লা ভারী করবে তা নিয়ে দুই দেশের রাজনৈতিক মহলে এখন চলছে তুঙ্গস্পর্শী জল্পনা, আর শেখ হাসিনার ভাগ্যও ঝুলছে সুতোয়।